নমস্কার। এখন রাত 1:20। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় মাতা পিতার জয়, জয় সকল সনাতনীর জয় হোক। একটা ভিডিও দেখতে দেখতে, একটা না দুটো তিনটেই দেখলাম, মনটা এত খারাপ লাগছে। সিএর ব্যাপারটা নিয়ে বিশেষ করে মানিক ফকির মহাশয় আর একটা রং নিউজ, যেটা কি নাম, দীপক হারামি না কি নাম ওইরকম হবে, আর নূতন দেখলাম রাজু ঘোষ নামে আর একজন, তিনি বলছেন। ওরা কে কি বলছে সেটা আপনাদের কাছে আগে শোনাচ্ছি। মতুয়া এবং উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষকে মগজ ধোলাই দেবার জন্য এরা নিশ্চয়ই কোনো বিশেষ রাজনৈতিক দল থেকে প্রচুর টাকা পয়সা খেয়ে মানুষকে ভুল বুঝাবার জন্য ওরা উঠে পড়ে লেগেছে সোশ্যাল মিডিয়ায়। আপনাদের হুঁশিয়ার করবার জন্য আজ এত রাত্রে আমাকে বসতে হলো শুধু একটা ভিডিও করবার জন্য। কিভাবে ওরা সোশ্যাল মিডিয়ায় কিভাবে আপনাদের মগজ ধরাই দিচ্ছে আপনারা দেখবেন। কি ভয়ে ভীতির সঞ্চার করছে এরা, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বুঝে গেছেন তিনি হেরে যাবেন, হারবেন। এই জন্যে এদের কাজে লাগাচ্ছে, অনেক দিন থেকে এদের কাজে লাগাচ্ছে, যাতে, কারণ মতুয়া উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ সহজ সরল, প্রচুর ফোন আসছে যে ওদের কথা মানবো না আপনার কথা মানবো। আমি আইনি ব্যাখ্যা করব, ওরা যেন আইনি ব্যাখ্যা করে। আগে শুনুন, ওরা মগজ ধোলাইয়ের জন্য, শুধু একটা দলের দাসত্ব করবার জন্য কত মিথ্যা কথা আর কিভাবে গালাগালি করছে, একটু শুনুন, তারপরে আমি বলছি। অসীম পাগলা কি করেছিল আপনাদের দেখাই। যখন শান্তনু ঠাকুর বলেছিল মতুয়া হয়ে রামপাঠা, মতুয়া হয়ে ওই জয় শ্রীরাম বলতে পারে, আমি জানি না কোন মতুয়া আদর্শ এটাকে বলে। আইনটা পাশ করার পরে ঘোড়ার ঠ্যাং দেখা গেল, কিচ্ছু নেই আইনের মধ্যে। লেখা আছে সেখানে কারা বাংলাদেশি তাদের খুঁজে পাওয়া যাবে, আর খুঁজে পাওয়ার পরে তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব বাতিল হয়ে যাবে। তাদের যত সম্পত্তি আছে গভর্নমেন্ট সিজ করে নেবে, প্রপার্টি নিয়ে নেবে, ব্যাংক অ্যাকাউন্টের টাকা তুলে নেবে, তাদের ভোটার কার্ডের, আধার কার্ডের লিঙ্ক থাকা সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যাবে। গ্যাসের কানেকশন, ইলেকট্রিসিটি, আপনার ফোনের বিলটা সমেত কেটে দেবে, ফোনের কানেকশনটা কেটে দেবে, ডিটেনশন ক্যাম্পেন দেবে, আর না হলে দাস শ্রমিক করে ছাড়বে। এই যে সর্বনাশটা আপনি করছেন ভারতীয় জনতা পার্টির সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের যে সর্বনাশ করছেন, মতুয়াদের যে সর্বনাশ করছেন, উদ্বাস্তুদের সর্বনাশ করছেন, নমশূদ্রের সর্বনাশ করছেন, এটা যখন আপনার বাংলার মা বোনরা বুঝবে না আপনার কি দুর্দশা করবে, আপনি 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 ক্যালকুলেশন করতে পারছেন না। অর্থাৎ মরণ ফাঁদ ফেঁদে রেখেছে ভারতীয় জনতা পার্টি, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে। অসীম সরকার, শান্তনু ঠাকুর, আপনার সুভাষ সরকার, একাধিক নেতা নেত্রী যারা উদ্বাস্তু নমশূদ্র ভোটে মন্ত্রী হয়েছে, নেতা হয়েছে, এমএলএ হয়েছে, তারা ফাঁদ পেতেছে আপনাদের ফাঁদে ফেলার জন্য। খুব সাবধান, ফাটা বাঁশে প্রত্যেকটা মতুয়াকে ব্লক করবে, প্রত্যেকটা উদ্বাস্তুকে করবে, প্রত্যেকটা নমশূদ্রকে করবে। শুনলেন তো? এবার আমি ব্যাখ্যা করব যে সিএর কেন প্রয়োজনীয়তা, আর সিএ লাগু হলে আমাদের কি সুবিধা হবে, সিএর দরকারটা কি ছিল, এই সিএ না হলেই বা এই যে 6 কোটি মানুষ প্রায় ওপার বাংলা থেকে এসেছে তাদের কি দুর্দশা, এটা আপনারা এক এক করে শুনুন। কিন্তু আমার কষ্ট হয়, সিএ পাশ হয়েছে, উদ্দেশ্য ভারত ভাগের পরে আমার ওপার বাংলা থেকে, অর্থাৎ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে যারা হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, যারা ওই 3টি দেশের, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, তারা ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে বা অত্যাচারিত হওয়ার ভয়ে যারা
অবৈধভাবে ভারতে এসে বসবাস করছে তাদের বৈধতা দেবার জন্য, অর্থাৎ তাদের নাগরিকত্বের বৈধতা দেবার জন্য মূলত এই আইনটা পাশ হয়েছে। আমরা সেটা জানতে পারবো প্রত্যেকটা আইন যখন পাশ হয় বা অ্যামেন্ডমেন্ট হয়, এটা আমাদের বিধানসভাতেও, তখন তার একদিন আগে বা দুদিন আগে বা 3 দিন আগে আমাদের কাছে কিন্তু তার উদ্দেশ্য এবং কারণ, কি কারণে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে এবং কি উদ্দেশ্যে ক্ষমতাসীন সরকার যারা থাকেন তারা সেই কাগজ, সেই ডিপার্টমেন্টাল যিনি মন্ত্রী থাকেন সেই মন্ত্রী কিন্তু তার স্বাক্ষরিত অথবা সেক্রেটারি যিনি থাকেন সেই সেক্রেটারি তিনি এটা আমাদের হাতে পৌঁছে দেন, এটা ভালো করে বোঝার জন্য যে আপনারা দেখুন, তারপর আমরা ডিবেট করি যে না এটা হলে এই এই খারাপ হতে পারে, এই ভালো হতে পারে, এইটাই নিয়ম। ওটাকে বলে স্টেটমেন্টস অফ অবজেক্টস অ্যান্ড রিজনস, অর্থাৎ কি কারণে কি উদ্দেশ্যে এই অ্যামেন্ডমেন্টটা করা সেইটা সবাইকে জানিয়ে দেওয়া। তা আমরা দেখে নিচ্ছি যে CAB যখন আনা হবে তার আগে আমার মাননীয় অমিত শাহজি এই আইনটা কেন অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, CAB সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কেন আনা হচ্ছে, তার জন্য তিনি কি বলেছিলেন। দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 was enacted to provide for the acquisition and determination of Indian citizenship. It is the historical fact that trans-border migration of population has been happening continuously between the territories of India and the areas presently comprised in Pakistan, Afghanistan and Bangladesh. Millions of citizens of undivided India belonging to various faiths were staying in the said areas of Pakistan, Afghanistan and Bangladesh when India was partitioned in 1947. The constitutions of Pakistan, Afghanistan and Bangladesh provide for a specific state religion. As a result, many persons belonging to Hindu, Sikh, Buddha, Jain, Persian, Christian communities have faced persecution of grounds of religion in those countries. Some of them also have fears about such persecution in their day-to-day life, where right to practice, profess and propagate their religion has been obstructed and restricted. Some persons have fled to India to seek shelter and continue to stay in India even if their travel documents have expired and they have incomplete or no documents. তাহলে কাদের জন্য এটা আনা হলো? যে মানুষগুলো ওইসব দেশ থেকে চলে এসেছে, মিলিয়ন মানুষ, তখন কোন 6টা সম্প্রদায়ের মানুষ যারা ওই দেশের ধর্মীয় সংখ্যালঘু হিসেবে ওখানে আটকে গেল, সে মিলিয়ন 31,313 জন নয়, মিলিয়ন, এবং তারা ধীরে ধীরে চলে আসতে লাগলো, তাই তো? একদম পরিষ্কার লেখা রয়েছে এই যে, হ্যাঁ, তারা কি এখানে কি লেখা রয়েছে? অত্যাচারে এবং ধর্মীয় অত্যাচারের ভয়, পারসিকিউশন এন্ড ফিয়ার অফ রিলিজিয়াস পারসিকিউশন। এই তো, as a result many persons belonging to
Hindu, Sikh, Buddha, Jain, Persian, Christian communities have faced persecution of grounds of religion in those countries. Some of them also have fears. দেখেছো একদম পরিষ্কার, তারা ডে টু ডে আসতে বাধ্য হলো, তাই তারা পালিয়ে পালিয়ে এলো। অর্থাৎ কেউ কিছু কাগজপত্র নিয়েও এলো, কি তা নষ্ট টষ্ট হয়ে গেছে, একদম পরিষ্কার লেখা রয়েছে এক্সপায়ার্ড, তাই তো ডকুমেন্টস হ্যাভ এক্সপায়ার্ড অর দে হ্যাভ ইনকমপ্লিট অর নো ডকুমেন্টস, কোনোটা ইনকমপ্লিট অথবা কারো কাছে কোনো ডকুমেন্ট নাই। বিনা ডকুমেন্ট। তাহলে এই মানুষগুলো ভারতীয় সংবিধানের প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ তার 2 ক্লজ অন ক্লজ বি ধারায় ফরেনার অ্যাক্টসে, ফরেনার্স যে অ্যাক্ট রয়েছে তাতে তারা মূলত কি, তারা ইলিগাল মাইগ্রেন্ট, অবৈধ অনুপ্রবেশকারী। আমরা যদি সেই ফরেনার অ্যাক্টটা একটু দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে সেই ফরেনার অ্যাক্ট যেটা রয়েছে তাতে কি লেখা রয়েছে, সেটা আমার কাছে আছে বাবা, নিয়ে বসেছি আমি। সেটাই কি লেখা আছে, লেখা আছে যে এইটা হচ্ছে এটাই ফরেনার্স অ্যাক্ট। দিস অ্যাক্ট মে বি কল্ড দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এই আইনকে 1955 সালের সিটিজেনশিপ আইন বলা হবে, তাই তো? তাহলে সে আইনটা কি? ইন দিস অ্যাক্ট রুলস দ্য কন্টেস্ট, তাই তো? Unless the context otherwise requires হ্যাঁ, a government in India, হ্যাঁ, জোরে বলো। the central government or a state government, বেশ, অর্থাৎ যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা পড়বো সেটা রাজ্য সরকারেও ওটা বর্তাবে। তাহলে কারা ইলিগাল মাইগ্রেন্ট মিনস এ ফরেনার হু হ্যাজ এন্টার্ড ইনটু ইন্ডিয়া। তাহলে আমরা অবৈধ অনুপ্রবেশকারী তাকে বলবো যারা ভারতে প্রবেশ করিয়েছে। সে কারা? উইদাউট এ ভ্যালিড পাসপোর্ট, অর্থাৎ যে পাসপোর্ট ছাড়া এসেছে, or other travel documents and such other document or authority as may be prescribed by or under any law in their behalf, তাই তো? অথবা তার মানে কি, যে কোনো রকম কোনো ভারত সরকারের কোনো অনুমতি না নিয়ে যারা দেশ, এক কথায় পালিয়ে এসেছে, আমি যেটা বলি পালিয়ে পালিয়ে দালাল ধরে যারা এসেছে, অথবা উইথ এ ভ্যালিড পাসপোর্ট লিগালি যারা এসেছে, or other travel documents and such other documents or authority as may be prescribed by or under any law in their behalf but remains therein beyond the permitted period of time। তার থাকার যে সময়টা দিয়েছিল ভিসা ও সেইটা যখন তার শেষ হয়ে যাওয়ার পরেও সে যায়, তাহলে মানুষগুলো কি ইলিগাল মাইগ্রেন্ট। আমাদের কথা হবে এই যে ইলিগাল মাইগ্রেন্ট, আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি, যদিও প্রথম দুটো কথা আমি একটু রাগ হয়ে গেছে বলে আমি দীপক হারামি বলেছি, রং নিউজ বলেছি, কারণ উনি যেভাবে আমার ঠাকুরমশাইকে কুলঙ্গার, অসভ্য, যা ইচ্ছা তাই বললেন, এবং মানিকদা যেভাবে জুতো মারার কথা বলেছিলেন, তারপরে রাজু ঘোষ যেভাবে কুলঙ্গার বললেন ঠাকুরমশাইকে, এবং দীপক যিনি ঘরামি ব্যাপারী, যা হোক একটা হবে, তিনি আমি জয় শ্রীরাম বলেছি বলে আমাকে পাঠা বললেন, রাম পাঠা। আমি জানি না উনি কীভাবে জন্ম নিয়েছেন সেটা আমি জানি না, ডিএনএ পরীক্ষা করতে হবে, কারণ কে কোথায় কীভাবে জন্ম নেয়। মান্ডব্য মুনি তো ব্যাঙির গর্ভে জন্ম নিয়েছিল, এটা আমি জানি। এখন উনি পাঠার দ্বারাই জন্ম নিয়েছেন কি না, কারণ কেন ওনার মুখে পাঠা শব্দটা এলো, কারণ আইনি ব্যাখ্যা করতে কুলঙ্গার বলতে হয়, পাঠা বলতে হয়, জয় শ্রীরাম বললে। এই শিক্ষা আমার মা বাবা দিয়ে যাননি, কারণ আমরা পিতামাতার ঔরসে এবং গর্ভে জন্ম নিয়েছি। এখন উনি কোনো পাঠার দ্বারা জন্ম নিয়েছেন কি না তা আমি বলতে পারবো না, এটা ডিএনএ টেস্ট করলে হয়তো জানা যাবে, কিংবা পাঠার দ্বারায় মানুষের নারীর গর্ভের সন্তান হয় কিনা সেটা আমি জানি না।
এই জন্যে উনি কেন যে পাঠা উচ্চারণ করলেন সেটা উনিই জানেন। কারণ আমি একটা গল্প শুনেছি আমার শ্রদ্ধেয় গুরুদেব প্রয়াত রসিকলাল সরকার মহাশয়ের কাছে, যে একজন মুচি ভাই, তিনি নাকি কোনো একজন ব্রাহ্মণ বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সে ব্রাহ্মণ সেদিন বাড়িতে ছিল না, তিনি কোথায় বাইরে কাজে গেছিলেন। তার দ্বারা নাকি একটা বাচ্চা হয়েছিল। সেই বাচ্চাটা 12 বছর বয়সেই একটা ছুরি কিনে গরু ছুলতে গেছিল। তখন গরুর চামড়া যখন নিয়ে এসেছিল, তার বাবা তাকে খুব পিটিয়েছিল। তুই ব্রাহ্মণের ছেলে, তুই পুজো পাঠ করবি, তুই গরু ছুলতে গেলি কেন? তা ছেলেটা ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। সে বলল, বাবা তা আমি গরু ছুলতে গেলাম কেন, তুমি তার জবাব দাও। এইদিকে আমার মনটা গেল কেন, আমার পূজা পাঠে মনটা গেল না কেন? তখন তার স্ত্রীকে খুব প্রহার করা আরম্ভ করলো, তুমি বলো এই বাচ্চা কার? তখন তার স্ত্রী বলতে বাধ্য হলো, এতভাবে অত্যাচার করলো যে ওই মুচি ভাইয়ের দ্বারাই বাচ্চাটা জন্ম নিয়েছিল। তাহলে সেই জন্য তার যে স্বভাবটা, তার যে চামড়া ছোলা, গরু ছোলার স্বভাবটা, যেহেতু সে লেখাপড়া শেখেনি, সে লেখাপড়া শিখলে মুচির ছেলে বাবা সাহেব আম্বেদকর হতে পারেন। লেখাপড়া শিখলে সে শেখেনি, তাই তার ওই দিকে টেনে নিয়ে গেছে। আমি সব মুচি ভাইরা কেউ যেন রাগ করবেন না আপনারা, কারণ এই জন্যেই বাবা গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন, জন্ম হোক যথাযথা কর্ম চাইবাম। এই জন্যেই বাবা সাহেব আম্বেদকর এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের জন্য, তাদের লেখাপড়ার জন্য, তাদের অধিকারের জন্য লড়াই করেছেন। বাবা গুরুচাঁদ হরিচাঁদ লড়াই করেছেন। তা উনি পাঠা কেন আমাকে বললেন জয় শ্রীরাম বলার জন্য? তা উনি হয়তো রাম পাঠা ওনার মায়ের কাছে গিয়েছিল কিনা আমি জানি না, সেটা আমি ক্ষমা চাইছি। ওটা কথা না। কোনো ভদ্রলোক কোনো আইন ব্যাখ্যা করতে গিয়ে, বা ভারতের যিনি যুগ পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, তার নাম নিলে যে রাম পাঠা হতে হয়, এর বিচারটা হয়তো রাম ভক্তরাই করবেন। আপনারা দেখে রাখবেন আমি ও কি বলেছে, এরপরে আমি আপনাদের দেখাবো। আমার কথাগুলো আগে হোক, সেগুলো আমি দেখাবো। তারপরের বিচারটা আমি জনগণের হাতে ছেড়ে দিলাম। আমি তার নামে কোনো কেসও করতে যাব না, আমি কিচ্ছুই করব না। জনগণ সময় আসলে যেন তার বিচারটা আমি কোনো একদিন দেখতে পারি, যে বিচারটা হয়েছে জয় শ্রীরাম বলার জন্য অসীম সরকারকে রাম পাঠা বলা হয়েছিল। আমার ঠাকুরমশাই না হয় একটা মুখ ফসকে ভুল বলে ফেলেছেন। তিনি তো চাইছেন 7 দিনের মধ্যে এটা হয়ে যাক, তিনি তো চাইছেন, আমরা তো চাইছি। হয়তো 7 দিনের মধ্যে হয়নি, তিনি বলেছেন যে হবে, অতি সত্বর হবে, অবশ্যই হবে। আমরা তো চাপ রাখছি যে অতি সত্বর এটা করে দিন আপনারা। তাহলে আমরা আলোচনার মধ্যে দিয়ে কি পেলাম? ইললিগ্যাল মাইগ্রেন্টটা আমরা বুঝতে পেলাম, এটা আমাদের সংবিধানে আছে। তাহলে এই ইললিগ্যাল মাইগ্রেন্ট কারা, সেটাও দেখলাম আমরা এই উদ্দেশ্য এবং কারণের মধ্যে। যারা পালিয়ে এসছে অথবা কোনো ডকুমেন্টস নেই, এরকম পরিষ্কার নো ডকুমেন্টস, তাই তো এখানে পরিষ্কার বলা আছে ডকুমেন্টস হ্যাভ এক্সপায়ার্ড অর দে হ্যাভ ইনকমপ্লিট অর নো ডকুমেন্টস। অর্থাৎ ইনকমপ্লিট ডকুমেন্টস আছে, কিংবা এক্সপায়ার্ড হয়ে গেছে, অথবা কোনো ডকুমেন্ট নাই। তাহলে এই লোকগুলোকে ছাড় দেওয়ার জন্য এই আইনটা পাশ করা হলো। তাহলে আমরা কি দেখলাম, যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলছি, রাজু বাবু, আমি সবাইকে বলছি, দীপক বাবু, মানিক বাবু, আপনাদের বাবু বলে বলছি, কারণ এদের সবাইকে আমি চিনি, সবার সঙ্গেই আমার আলাপ আছে। তারা এইভাবে ঠাকুরমশাইকে কুলঙ্গার বলবেন আমি কখনো ভাবতে পারিনি। আইনের ব্যাখ্যা হবে, ঠাকুরমশাইয়ের সঙ্গে বসতে হবে না, আমার সঙ্গে বসুন, আমার সঙ্গে বসুন। কোথায় বসতে চাইছেন বলুন, কোন মিডিয়াতে বসবেন আপনি বলুন। আইনি ব্যাখ্যা নিয়ে আপনি আমার সঙ্গে বসুন, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যেতে হবে না বাবা। আমি সাধারণ একটা টিক পুটি, আর উনি তো ঠাকুরবাড়ি আমাদের পুটি। বারান্দাটার সঙ্গে আগে বসুন না, ঘরের দিকে আপনি হাত বাড়াচ্ছেন কেন? মানুষেরই ভুল হয় না শয়তানের। উনি আবেগে বলে ফেলেছেন, তার জন্য তাকে কুলাঙ্গার বলতে হবে? অবশ্যই হবে সিএ অবশ্যই হবে। তাহলে আমরা এবার দেখব যে সিএতে কাদের ছাড় দেওয়া হয়েছে, কি লেখা আছে, তাই তো? তাহলে আমরা দেখব এবার এই সিএতে লেখা আছে, যেটা বলছে
in the Citizenship Act 1955 hereafter referred to as the Principal Act in section 2 in subsection clause 1 in clause B the following provisions shall be inserted namely তাহলে ওই যেটাই আমরা দেখলাম যে ইনলিগাল মাইগ্রেন্ট কারা তার সঙ্গে তাদের ছাড় দেওয়ার জন্য নিচেরগুলোকে এটাকে যুক্ত করা হইল, সেটা যুক্ত করে এটাই পড়তে হবে এখন, তাই তো? তাহলে যুক্ত কি করলো? প্রোভাইডেড দ্যাট এনি পার্সন বিলঙ্গিং টু হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি or Christian community from Afghanistan, Bangladesh or Pakistan who entered into India on or before the 31st day of December 2014 and who has been exempted by the central government by or under clause C of subsection clause 2 of section 3 of the Passport Entry into India Act 1920 or from the application of the provisions of the Foreigners Act 1946 or any rule or order made thereunder shall not be treated as illegal migrant for these purposes of this act. তাহলে আমরা পরিষ্কার এতে কি পেলাম যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ হইতে যে সকল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সম্প্রদায়ের মানুষ ভারতে প্রবেশ করিয়াছে এবং যাদের পাসপোর্ট আইনে এবং বৈদেশিক আইনে ছাড় দেওয়া হয়েছে অথবা কোনো আইন করে ছাড় দেওয়া হয়েছে অথবা কোনো অর্ডারের মাধ্যমে ছাড় দেওয়া হয়েছে, তাদের এই আইনের দ্বারা আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না। ঠিক আছে? তাহলে যাদের ছাড় দেওয়া হয়েছে, এখানে মানে একটা কথা বলছেন ঠিক যে এখানে তো ছাড় দেওয়া হইবে, ভবিষ্যৎকাল নেই, ছাড় দেওয়া হইয়াছে, তাহলে কেন কি করে এরা নাগরিকত্ব পাবে? যদি বলা হতো যে দে উইল বি exempted, তাই তো, বাই দ্য সেন্ট্রাল, দে উইল বি হবে তো, ঠিক বলছি তো বাবা? ওরা তো জানে আমি পরপাশে মেয়ে, ঠিক তাই থেকে যাই এবং পঙ্গা পণ্ডিত বলে। তাহলে ওখানে কারণ আমরা টেন্সের ব্যাপারটা যদি ধরতে যাই তাহলে কালের ব্যাপারটা ধরতে গেলে ভবিষ্যৎকালে যদি ছাড় পাইবে তাহলে এখানে পাইয়াছে, তাই তো? তাহলে exempted by the central government who has been exempted by the central government, এটা মানে যে ঠিক বলছে, কিন্তু একটা জিনিস কেন আপনি বলছেন না, এই যে অর্ডার সংক্রান্ত লেখা আছে এই অর্ডারের মাধ্যমে তাদের তো ছাড় দেওয়া হইয়াছে, সেটা কত সালে? সেটা 2015 সালের 7ই সেপ্টেম্বর। ওরা কিন্তু ওরা বলছে না। রাজুবাবু আপনি শুনুন, দীপকবাবু আপনি শুনুন, আমরা ভদ্রলোক মানুষ, আপনার মতো অভদ্র না, আর আপনি আমার নিজেরই লোক, কারণ আমিও নবশূদ্র সম্প্রদায়ের, আপনিও নবশূদ্র সম্প্রদায়ের, আমিও উদ্বাস্তু, আপনিও উদ্বাস্তু। আমি যদি রামপাঠা হই তাহলে আপনার বাবা কিন্তু পাঠা ছাড়া অন্য কিছু হয় না, এটা খেয়াল করে আপনার কথা বলতে হয় না? আপনি কাকে কুলঙ্গার বলছেন বুঝতে পারছেন না? যিনি যে বংশের ষষ্ঠ পুরুষ সেই মানুষগুলো না এলে আপনার কথা বলার শক্তি থাকতো না। এটাও আমি জানি, আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াবার জন্য, আপনি দুটো পয়সা উপার্জন করবার জন্য আমাদের গালাগালি করেন, আমাদের টাচ না করলে, আমাদের কি বলবো, অপাঙ্গের অনঙ্গ স্পর্শ না করলে, যদি পারেন তো ভালো, যারা বাংলা জানে তাদের কাছ থেকে শুনে নিন, আপনি আমাদের অপাঙ্গে অনঙ্গ বেষ্টিত কামাদ্রি স্পর্শ না করা পর্যন্ত আপনার ইউটিউবে দুটো পয়সা পান না। আপনিও কিন্তু খুব বাজে বাজে শব্দ উচ্চারণ করেছেন, যেটা আমি বলতে চাইছি না, আমি সেটাই বলেছি, কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ এটা হচ্ছে ভদ্র ভাষা। অপাঙ্গের অনঙ্গ বেষ্টিত কামাদ্রি স্পর্শ না করা পর্যন্ত আপনিও কিন্তু না উচ্চারণ করা পর্যন্ত আপনি ইউটিউবে দুটো পয়সা পান না। এতই যদি পয়সা আপনার দরকার, আমার কাছে এলে তো আমি দিয়ে দিতে পারতাম আপনাকে, গালাগালিগুলো করার তো দরকার নেই, এটা তো আইনের ব্যাপার বাবা, তাই তো? আইনের ব্যাপার। আপনি আমার ছেলেকেও একবার বেশি কথা বলেছিলেন, আমরা যদি ভুল পড়ি আপনি বেশি কথা বলবেন। বেশি কথা বলবেন কেন? আপনি ওটাকে ঠিক করে দেবেন, আমি ভুল বলছি। তাহলে
আইনের ব্যাপার এটা, কারণ যে মার্ডার করে তার পক্ষে উকিল দাঁড়ায়, তাই তো, আর যে মার্ডার হয় তার পক্ষেও তো উকিল দাঁড়ায়। তাহলে আইনি লড়াই হয়, সেখানে কি যে মার্ডার হয়ে যায় তার পক্ষের উকিল কি ওই যে মার্ডার করে তার পক্ষের উকিলকে বলে নাকি এই পাঠার বাচ্চা তুই কেন দাঁড়িয়েছিস, এটা বলে নাকি? তাহলে এটা কারা বলে? যাদের মাদার টিনচারে গন্ডগোল আছে না, তারা বলে এগুলো। মাদার টিনচারে গন্ডগোল না থাকলে এটা বলে নাকি কখনো? সাইকিয়াট্রিস্ট রুগী ছাড়া এগুলো বলতে পারে না কখনো। কি বাবা ঠিক বলছি তো নাকি? তাহলে আমরা দেখব অর্ডারটায় কি লেখা আছে। এই যে সেই অর্ডার, এই যে সেই অর্ডার, আপনারা দেখুন, এই যে সেই অর্ডার। আপনাদের শিখিয়ে দেবো, আপনারাও বের করে নিতে পারবেন, এটা আমার বাপের ঘরের সম্পত্তি না। এই অর্ডারটা বেরিয়েছে, অর্ডার নম্বর হচ্ছে GSR 685/E। অর্ডারটা বেরিয়েছে 2015 সালের 7 সেপ্টেম্বর। অর্ডারে কি লেখা আছে? এটা কি লেখা? এটা হচ্ছে ফরেনার্স অ্যামেন্ডমেন্ট অর্ডার। যে ফরেনার্স অ্যাক্ট আছে আমাদের, যে অ্যাক্টের জন্য অবৈধ অনুপ্রবেশকারী যারা পালিয়ে আসা মানুষগুলো তাদের মুক্তি দেওয়ার জন্য এই অর্ডারটা করেছে। কোনো অর্ডারই তো আইন নয় যতদিন ওটা লোকসভা এবং রাজ্যসভায় পাশ না হয় এবং মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর না করেন। একটু জল দাও, অনেক রাত হয়ে গেছে, গলাটা শুকিয়ে আসছে, তবুও ঘুমাচ্ছি না, কারণ ঘুম নেই যতক্ষণ আমার সিএ লাগু না হচ্ছে। তাহলে দেখুন কি চিন্তা নিয়ে আছি 6 কোটি মানুষের জন্য, চোখে জল এসে যায়। একটা টাইমে রামায়ণ গেয়ে গিয়ে সংসার চোখ, একটা টাইমে রামায়ণ গেয়ে গিয়ে সংসার চোখ, বাড়ি বাড়ি রামায়ণ গাইতাম, ভিখারির মতো ঘুরতাম। বলে রামায়ণ দেবেন আপনারা? একবার আমি একটা রামায়ণ গাইতে গেলাম, 5 টাকা মাত্র বায়না। আজ থেকে 45 বছর আগে, মানিকহিরার পাশে, ওটা ঠাকুরনগরের ওইদিকে, রামচন্দ্রপুরের ওদিকে একটা ছোট আশ্রমে, মাত্র 5 টাকা বায়না। তখন আমার 5 টাকা দিয়ে বায়না করে নিয়ে বলছে আপনি কীর্তনও করেন, আপনি এই রামায়ণের পরে কীর্তনও শোনান। তখন ভাবলাম 100 কেজি চাল আর 5 পয়সা তো দেবে, কীর্তনও গাইলাম। রাম নাম করে বেঁচে আছে, কৃষ্ণ নাম করে বেঁচে আছে। আজ যে রাম মন্দির, মর্যাদার মন্দির ভারতবর্ষে তৈরি হয়েছে, এটা কোনো মন্দির নয়, এটা সনাতন হিন্দুদের মর্যাদার মন্দির। এটা শুধু একটা রাম মন্দির নয়। আমি জয় শ্রীরাম বলেছি বলে আমাকে রাম পাঠা বললে তুমি, এই নাকি তোমার ব্যবহার? তুমি আইনে লড়াই করো আমার সঙ্গে। তাহলে এখানে আমরা কি দেখছি যে দিস রুলস may be called the passport entry into India amendment rules, তাই তো? তাহলে এটা কি বলা হয়েছে বাবা? এটা একটু পড়ো তুমি ভালো করে। They shall come into force. জোরে পড়ো। They shall come into force on the date of their publication in the official gazette. আর একটু জোরে পড়তে হবে, টানবে না। In the passport entry into India rules 1950, in rule 4, in sub rule 1 after clause B, the following clause shall be inserted, namely, অর্থাৎ এগুলো নিচের গুলোর সাথে যুক্ত করা হলো। কি যুক্ত করা হলো? এখানে লেখা আছে পারসনস বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটিস ইন বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, নেমলি Hindus, Sikhs, Buddhists, Jains, Parsis and Christian who are compelled to seek shelter in India due to religious persecution or fear of religious persecution and entered into India on or before the 31st December 2014. ওই একই কথা, যে 3টে দেশের বা 2টো দেশের 6টি সম্প্রদায় যারা ধর্মীয় অত্যাচারের ভয়ে বা অত্যাচারিত হয়ে যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে কাট অফ ডেট এটা করে দিয়েছে, প্রবেশ করেছে। কিভাবে? উইদাউট ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্রাভেল ডকুমেন্টস, যারা কিচ্ছু ডকুমেন্ট নিয়ে না এসেছে, অর আদার ট্রাভেল ডকুমেন্টস কিচ্ছু নেই, যেগুলো না থাকলে ওখানে ছিল ইলিগেল মাইগ্রেন্ট, ওদের ছাড় দেবার জন্য বলছে। কিচ্ছু যাদের নেই
without valid documents including passport or other travel documents, or with valid documents including passport or other travel documents, and the validity of any of such document has expired. যারা পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে গেছে, তাই তো এখানে এখানে কি লিখেছে, তারপরে কি লিখেছে, প্রোভাইডেড দ্যাট প্রভিশনস অফ দিস ক্লজ shall take effect from the date of publication of this notification in the official gazette. তাহলে এতে তাদের ছাড় দেওয়া হলো, তাই তো। তাহলে এইবার যে মানুষগুলো বলছে যে যারা নাগরিক তারা যদি আবার অ্যাপ্লিকেশন করে, আরে বাবা নাগরিক তো যে কোনোভাবে চুপি চুপি হয়তো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বানিয়েছে, কিন্তু তাদের যখন এগুলোকে তদন্ত করা হবে, অর্থাৎ কি না ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, এনআরসি আজ না হোক কাল হোক হবে, তখন তো তাদের পালিয়ে এসেছে যে পূর্বপুরুষ সেটাই তো প্রমাণিত হয়ে যাবে, তখন তো আর তার নাগরিকত্ব কার্ডটা থাকবে না। এই জন্যে তার নাগরিকত্ব কার্ড থাকতে থাকতে তো তাকে বৈধ নাগরিক বলে স্বীকার না করলে তার ওই কার্ডটা টিকবে কি করে। তারপরে এনআরসি যা হোক না হোক সেটা পরের কথা, আমরা এনআরসি হোক এটাও বলছি না, না হোক তাও বলছি না, আমরা বলছি সিএলআর হোক। তাহলে এখানে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ভয়টা দিচ্ছে, যে রাজুদা যে ভয়টা দিলেন এদের আধার কার্ড ব্লক হয়ে যাবে, এদের বাড়ি জমি সব কিছু চলে যাবে। এখানে পরিষ্কার লেখা রয়েছে যে এই যে আইন, এই আইনের বলে যারা অ্যাপ্লিকেশন করবে, এই আইনের বলে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের অ্যাপ্লিকেশন রিজেক্টও করা যাবে না। এই যে আইনটা পাস হয়েছে, এই সিএ লাগু হলে না, তাহলে এখানে পরিষ্কার পড়ো তুমি এটা, রিজেক্ট করা যাবে না, যেটা পড়ো। Provided that such person shall not be disqualified for making application for citizenship under this section on the ground that the proceeding is pending against him and the central government or authority specified by it in this behalf shall not reject his application on that ground if he is otherwise found qualified for grant of citizenship under this section. তাহলে এই যে সেকশনটা তৈরি হলো, এই সেকশনে সে যদি অ্যাপ্লিকেশন করে তাহলে তার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা যাবে না, অর্থাৎ কিনা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, এবং সে ওই যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এর একটা সম্প্রদায়ের মানুষ, তাই তো। তাহলে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে তার একটা প্রমাণ লাগবে। আর হিন্দু তো লিখতে হবে আমি হিন্দু, তার বাবা কত সালে এসেছিল এই দেশে, 2014 সালের 31শে ডিসেম্বরের আগে প্রমাণ দিতে পারলেই তো হলো। তার বাবা কত সালে এসেছিল এটা সে তো প্রমাণ দিয়েই দিচ্ছে, কত সাল থেকে তার প্রমাণ আছে। যার 2014 সালের 31শে ডিসেম্বরের, যার 71 সালের প্রমাণ আছে সে তো 71 সালেই দেবে, যার 80 সালের প্রমাণ আছে 80 সাল দেবে, যার 90 সালের প্রমাণ আছে 90 সাল দেবে, 2000 সালের প্রমাণ আছে 2000 সালে দেবে, 2013 সালের প্রমাণ আছে 13 সাল দেবে, 2014 সালের 31 তারিখ পর্যন্ত ডিসেম্বরের যার প্রমাণ আছে সেই দিনে দেবে, তাই তো। কিন্তু সেটাকে রিজেক্ট করা যাবে না, তাই তো। এবং এর আগে যদি তার নামে ইলিগ্যাল মাইগ্রেন্ট বলে কোনো কেস থাকে, এটা পরেরটা পড়ি, এইটা তার জন্যেও তার কিন্তু এই অ্যাপ্লিকেশন দিতে বাধা দেওয়া যাবে না। এটা পরেরটা না বাবা, এটা হচ্ছে আগেরটা, তাই তো। এটা পড়ো, on and from the date of commencement of the Citizenship Amendment Act 2019, হ্যাঁ, any proceeding pending against a person under this section in respect of illegal migration or citizenship shall stand abated on conferment of citizenship to him. তাহলে সব সেরে দিয়েছে। এবং বলেছে আরেকটা, আপনারা ভালো করে শুনে নিন, আমরা তো বানিয়ে বানিয়ে বলছি না। এবং বলেছে যে মানুষটি এই ধারার উপরে, এই যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, CAB হয়ে যেটা CAA হয়েছে,
এই সেকশনের উপরে এটা আইন যখন লাগু হয়ে যাবে, এই আইনের আওতায় যে অ্যাপ্লিকেশন করবে সে অ্যাপ্লিকেশনের দিন পর্যন্ত এর আগে যত রকম সুযোগ সুবিধা পেয়েছে তার কোনো সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এক কথায় তার আধার কার্ড বাতিল হবে না, তার ভোটার কার্ড বাতিল হবে না, তার চাকরি বাতিল হবে না, তার গাড়ি বাড়ি বাতিল হবে না, কিচ্ছু বাতিল হবে না। সেইটা পড়ে শোনাচ্ছি। Provided further that the person who make the application for citizenship under this section shall not be deprived of his rights and privileges and privileges পরিষ্কার to which to which he was entitled he was entitled on the date of receipt of his application on the ground of making such application. একদম এগুলো সব পরিষ্কার করে দিয়েছে যে এই যে অ্যাপ্লিকেশন করে একটা রিসিপ্ট নিল, সে অ্যাপ্লিকেশনটা অনলাইনেই হবে, আমরা যেটা আবদার করেছি সেটাই হবে। তাহলে যখন সেই ফর্মটা ফিল আপ করবে একটা রিসিপ্ট বেরিয়ে আসবে, এই রিসিপ্টটা নেওয়ার আগে পর্যন্ত সে যত রকমের রাইট অধিকার, রাইটস মানে কি অধিকার, এবং বলে না দিস ইজ মাই ফান্ডামেন্টাল রাইটস, এবং প্রিভিলেজ মানে হচ্ছে সুবিধা, সুবিধা, অধিকার এবং সুবিধা ভোগ করে আসিয়াছে, তাহা হইতে তাকে বঞ্চিত করা যাবে না। রাজুদা শুনে নিন, আপনি কোন চ্যানেলে বসতে চান? আপনারা দেখলেন যে কতটা মিথ্যা কথা বলছে। একটা রাজনৈতিক দল সমর্থন করলেই যে এতটা মিথ্যা কথা বলে মানুষ, আমি জানতাম না। তারপর আমি মানিকদাকে শ্রদ্ধা করতাম, যেহেতু উনি উদ্বাস্তুদের নাগরিকত্বের জন্য উনি ভীষণভাবে লড়াই করেন, এটা আমি জানতাম। কিন্তু উনি এত গালাগালি করেন এবং এত অসত্য কথা বলেন, যেদিন থেকে উনি ইন্ডিয়া জোট নিয়ে ধর্মতলায় মিটিং করলেন, ইন্ডিয়া জোটের সমর্থনে ভোট ফর ইন্ডিয়া লিখে, সেদিন থেকে বুঝলাম উনি একটা দলের দালাল বা চামচা হয়েছেন। উনি যদি উদ্বাস্তুদের জন্য লড়াই করবেন, তাহলে ইন্ডিয়া জোট একটা চোরাদের জোট, তার সঙ্গে তিনি কেন মিশতে যাবেন? ভাবতে পারেন যে তাহলে কোথায় নেমে গেছে। আর দীপকের কথা আমি বলছি না, কারণ ও ইউটিউব চালায়, তো গালাগালি ফালি যা করে করুক, ওর দুটো পয়সা হচ্ছে। দীপক, তুমি আমার উপর রাগ করো না, কারণ তুমি যেভাবে গালাগালি করেছো আমি জয় শ্রীরাম বলার জন্য, ওই জন্য আমি ছোট্ট একটু হোমিওপ্যাথি ডোজ দিয়েছি। যদি এতে তোমার কাজ না হয় আমি অ্যালোপ্যাথ চালাবো, তাতে কাজ না হলে অপারেশন চলবে। এটা হচ্ছে ডক্টরদের থিওরি আর কি। মানে তাই বলে অপারেশন মানে আমি গুলিগুলা করবো, এটা ভেবো না। আরও কড়া ধরনের কথা বলবো, কিন্তু আমার যেন সেটা বলা না লাগে। প্রত্যেকটা মানুষেরই হিসেব করা উচিত কাকে আমি কি বলছি এবং এর ফল ভবিষ্যতে কি হতে পারে, এটাও ভাবা উচিত। কিন্তু আমি না হয় নরম মানুষ, কারণ আমাকে যারা সমর্থন করে তার মধ্যেও তো কত উগ্র মানুষ থাকতে পারে না। এবার রাম ভক্তদের মধ্যে যে জয় শ্রীরাম বললে তুমি রাম পাঠা বলবে, আর রাম ভক্তরা চুপ করে এটা গিলবে, এটা কিন্তু গিলবে না, এটা ঠিক নয়, এটা কারোই বলা উচিত নয়। তাহলে যখন আল্লাহু আকবর বলে তখন তো মানা করো না। আল্লাহু আকবর বলে যে মানুষ খুন করেছিল সেই ক্যালকাটা কিলিংয়ে, সেখানে তো আল্লাহু আকবর বলি এরা ছুরি নিয়ে বের হয়, তলোয়ার নিয়ে বের হয়, তখন তো তুমি কিছু বলো না এদের। যাকে তোমাকে কিচ্ছু বলবো না, যে আইনের ব্যাখ্যাগুলো আমি দিলাম। তারপরে আসামের কথাটা তুলেছি, আসামের আইনটাই আলাদা, ওটা হচ্ছে 6 এ ধারা, এটা আপনাদের ভুল বুঝায়। আমি কেন আজকে বসলাম, অনেকে আমাকে ফোন করছে যে দীপক যেটা বলছে, মানিক মণ্ডল যেটা বলছে, রাজু ঘোষ যেটা বলছে, ওইটা মানবো না কবি মহাশয় আপনার কথা মানবো, কারণ আপনি ছাড়া তো এই বিষয়ে আর কেউ বলে না। বিষয়টা বলে না তার কারণও আছে, এইটা নিয়ে এতভাবে অ্যানালাইসিস হয়তো কেউ করেনি, হয়তো এতভাবে আইনগুলো নিয়ে আরও এর বিশদ ব্যাখ্যা আছে। কারণ আমি শুধু না, আমার পরিবারটা এর সঙ্গে জড়িয়ে গেছে। এখন আমার ছেলে পেলে, আমার ওয়াইফ, আমরা এটা নিয়ে থাকি, বোঝেন না। এখন রাত কটা বাজে? রাত 2টো বাজে, আমি এটা নিয়ে ভিডিও করছি আপনাদের জন্য। কেন করছি? তো কারণ আছে।
এই জন্য এটা নিয়ে ভাবি কেন, কারণ এই মানুষগুলোর জন্য আমার ঘুম হয় না। ঠাকুরমশাইকে আমি মন্দও বলতে পারছি না, কারণ তিনি হয়তো এটা বলেছিলেন যে আমি এই চাপটা দিয়ে রাখি, যদি 7 দিনের মধ্যে করে দেয়, এটা উদ্দেশ্য হতে পারে। যেমন ছোট্ট একটা গল্প আমার গুরুদেব বলতেন যে এক বিআই মশাই ভীষণ কিপ্টে, তার বিআই বাড়িতে, ওই কিপ্টের বাড়িতে তার নিজের বিআই এসেছে, কিন্তু ওই যে বিআইটা এসেছে সেই বিআইকে খেতে খুব ভালোবাসে, সকালে অন্তত 40খানা লুচি ছাড়া তার টিফিন হয় না। আর যে বিআই বাড়িতে এসছে ও কিন্তু মানুষ গেলে খেতে দিতে চায় না, ও মাত্র ছোট্ট ছোট্ট করে 4খানা লুচি দিয়ে ওই বিআইয়ের পাতে একবার জোর হাত করে গামছা নিয়ে বলছে, বিআই মশাই এই 4টে লুচি কিন্তু আপনাকে খেয়ে যেতেই হবে, রেখে যেতে পারবেন না, 4টে লুচি কিন্তু আপনাকে শেষ করেই উঠতে হবে। তার মানে 4টে পর আর দেবে না, চাপ সৃষ্টি করা। ও বুঝিয়ে দিল এই 4টে খেয়ে তোমাকে চলে যেতে হবে। এই কতগুলো কলা কৌশল থাকে, হয়তো ঠাকুরমশাই এমন একটা কলা কৌশলও করেছেন কিনা আমি জানি না। আমি কবি মানুষ তো, আমার কবির বুদ্ধিটা চলে আসে যে আমি 7 দিনের মধ্যে লাগু হবে বলে দেই, তাহলে কেন্দ্রীয় সরকার তাড়াতাড়ি করে যাতে রুলস ফ্রেম করে 7 দিনের মধ্যেই লাগু করে দেয়। হয়তোবা রুলস তৈরি করে খসড়া ঠাকুরমশাইকে দেখাবার কথা আছে। তারপর সেইটা আমরা তো ঠাকুরমশাইয়ের উপরই দায়িত্ব দিয়ে দিয়েছি, উনি কেন্দ্রীয় মন্ত্রী, আমি আইনগুলো ব্যাখ্যা করি, এটা ঠিক। উনি যদিও উদ্বাস্তু আন্দোলনে কখনোই যুক্ত হননি, ওনারা অস্ট্রেলিয়ায় ছিলেন। বড় মা বীণাপাণি মা দেবী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যুক্ত ছিল এর সঙ্গে। বড় ঠাকুরই বলেন আর ছোট ঠাকুরই বলেন, কেউ তখন ছিলেন না, অস্ট্রেলিয়ায় ছিলেন। আমরা নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি বারবার বলেছি। সুভদ্রাকে উনি ব্যঙ্গ করেছেন, একটা মাও বলেছেন, যিনি 2 বছর জেল কেটেছেন। ছি 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 দীপক, ছি, তোমার মুখে আমি থুথু দিলাম, সুভদ্রার তুমি নিন্দা করছো, ছি 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 ছি। আমি যে আইনের ব্যাখ্যাগুলো করলাম, যদি আইনের ব্যাখ্যার মধ্যে ভুল থাকে, তুমি আইনের কাগজ বের করে পড়ে শোনাও যে এখানে ভুল আছে, মানুষকে বুঝাও যে অসীম সরকার ভুল বলছে। অথবা রাজুদাকে বলছি, দীপককে বলছি, মানিকদাকে বলছি, আপনারা একটা ডিবেট করুন, যে কোনো চ্যানেলে চলুন, যে কোনো চ্যানেলে বসুন, আমি বসছি। আপনি যদি প্রমাণ করতে পারেন ওই 31,313 জন ছাড়া নাগরিকত্ব পাবে না, এদের সমস্ত যারা এরা নাগরিকত্বের জন্য আবেদন করবে, এদের সব কিছু কেড়ে নেবে। কোথায় লেখা আছে কেড়ে নেবে? এতে লেখা আছে, কি লেখা আছে? তারা যে অধিকার ভোগ করে এসেছে এবং সুবিধা ভোগ করে এসেছে, এই অ্যাপ্লিকেশন করার রিসিপ্ট পাওয়ার আগ পর্যন্ত তা থেকে তাদের বঞ্চিত করা যাবে না, এবং কোনো মুসলমান ভাইদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। কিছু লেখা আছে কি? কারণ মুসলমান ভাইরা তো ভারতের নাগরিক, তাদের তাড়াবার ক্ষমতা কার আছে? তাদের নাগরিকত্ব খর্ব করার ক্ষমতা কারো নাই। তাহলে এই মিথ্যা কথাগুলো দিদিমণি বলছেন যে সিএ লাগু হলে মুসলিমদের তাড়িয়ে দেবে, এটা আমার নওশাদ সিদ্দিকী ভাই, আমার সতীর্থ, তিনি বুঝেছেন, তিনি সুন্দরভাবে স্পিচ দিয়েছেন যে না না, এতে মুসলমানদের কোনো ভয় নেই। তাহলে আপনারা দেখুন এরা কিভাবে মানুষকে ভাওতা দিচ্ছে, কিভাবে মানুষকে ভুল বুঝাচ্ছে, শুধু কোনো একটা নির্দিষ্ট দল থেকে প্রচুর টাকা পাচ্ছে সেই জন্য। আমি সমস্ত উদ্বাস্তুদের কাছে করজোড়ে প্রার্থনা করব, এই মিথ্যা প্রভাকাণ্ড, এই মিথ্যা প্রচারে আপনারা এদের ভিডিও দেখবেনই না। ওই বং নিউজ কি রং নিউজ, মানিক মণ্ডল কিংবা রাজু ঘোষ কিংবা দিদিমণি, এদের কোনো কথা শুনবেন না। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে, আমি এ কথা বলতে বাধ্য হচ্ছি, এখন বলতে বাধ্য হচ্ছি, সিএ যখন করা হয়েছে, সিএ লাগু হবেই। সিএ লাগু হোক আর না হোক, ভোটের আগে আপনারা বিজেপি সরকারকেই রাখবেন, তাই নাহলে আপনার কোনো বান্ধব নাই। কিন্তু আপনার এই সিএ লাগু করে আর কেউ দেবে না, একমাত্র বিজেপিই দেবে।
আপনারা ভাববেন না তার জন্য যে ডিলে হয়ে যায় কিনা, অসীমবাবুর কাছে কোনো খবর আছে কিনা। না, সিএ তো লাগু হবেই। আমি এ কথাও বলে রাখলাম, যদি ভোটের আগে সিএ, লোকসভা ভোটের আগে লাগু নাও হয়, আমি একবার বলেছিলাম লাগু না করলে আমি বিজেপির জন্য ভোট চাইতে যেতে পারবো না। না, এ কথা ঠিক না। বিজেপির জন্যই ভোট চাইতে যাব। কারণ কি, আর কেউ নাই, সব চোরেরা একত্রিত হয়ে একটা ঈশ্বরের দূত তাকে হটাতে চাইছে। যে দূত উদ্বাস্তুদের জন্য এই সিএ তৈরি করে রেখেছে, যে দূত ঈশ্বরের, সেই দূত আমার মোদিজি, মাননীয় মোদিজি, যার জন্য 370 ধারা বাতিল হয়েছে, যার জন্য ভারতে রাম মন্দির তৈরি হয়েছে, যার জন্য 3 তালাক মায়েরা, মুসলমান মায়েরা তারা মুক্তি পেয়েছে, যার জন্য ছিয়ে তারা পাশ করে রেখেছে, যার জন্য 82 কোটি মানুষের মুখের খাদ্য তিনি নিয়ে যাচ্ছেন বিনে পয়সায়, যার জন্য বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য জল জীবন মিশন, যার জন্য বিনে পয়সায় গ্যাস, যার জন্য আপনারা পাচ্ছেন কত রকমের সেই যে সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন, বেটি বাঁচাও বেটি পড়াও, যার জন্য আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা করে আপনারা পাচ্ছেন সারা ভারতের, কিন্তু একমাত্র দিদির জন্য বাংলায় যেটা করতে দিচ্ছে না, যার জন্য আবাস যোজনার ঘর, সেই ঘর দেওয়া সত্ত্বেও এরা চুরি করে করে খেয়েছে, এই জন্য টাকা পাচ্ছে না, যার জন্য 100 দিনের টাকায় 1,25,00,000 ভুয়ো জব কার্ড করে তারা যে টাকা তুলেছে এত বছর পর্যন্ত তার হিসেব দিতে পারেনি বলে টাকা বন্ধ রয়েছে। এই সমস্ত কিছু সাপ্লাই দিচ্ছে, সমস্ত রাস্তাঘাট করবার জন্য টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, জল পরিকল্পনার জন্য টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, ঘর বাড়ি করবার জন্য টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, আর দিদি নিজের নাম করে চালিয়ে দিচ্ছে। এমন একটা মানুষকে হারাবার জন্য যখন চোরেরা একত্রিত হয়েছে, আমি অসীম সরকার বলছি, উদ্বাস্তুরা একত্রিত হও, ওপার বাংলা থেকে সমস্ত মানুষ আসা একত্রিত হও, এবং সমস্ত সনাতনী হিন্দুরা একত্রিত হয়ে এই চোরের দলকে বাংলা থেকে হটাও এবং ভারতবর্ষ থেকে এই চোরেদের হটাও। এটা আপনাদের কাছে আমি নিবেদন রাখছি। কোনো প্রকারে এদের ভোট দেওয়া যাবে না, সমস্ত ভোট যেন পদ্ম ফুলে যায়, এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। নমস্কার, হরি বল।